আমার কাছে একটা তার আছে, তো তারটি আমি নির্দিষ্ট দিকে টান মারলাম, তো বাট কি হলো, টান মারার সঙ্গে সঙ্গে এটা সরে আসতেছে। তো এইটাই আমার দৈর্ঘ্য। ঠিক আছে, তারটিকে যতদূর বিস্তৃত থাকবে আর যতটুকু স্থানে আমি ঠিক বুঝে নেব তারটির উচ্চতা ব্যতীত যে লম্বা, সেই লম্বাই হচ্ছে আমার এই তারটির দৈর্ঘ্য। তো তারটির দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ ইংরেজি ভাষা এল, তো প্রথম অক্ষর এল দ্বারা সূচিত করা হয় সর্বক্ষেত্রে। আমরা এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম বা বুঝে নিলাম যে আসলে এর দৈর্ঘ্যটা হচ্ছে এটা, যে পাইপটি 1 ফিট অথবা তারটি এত বর্গমিটার বা এত মিলিমিটার আমরা বুঝতে পারলাম। এখন কি এর প্রস্থ, তো প্রস্থর ক্ষেত্রে কি হবে, তো আমি বোঝার সুবিধার্থে একটি টেবিল অঙ্কন করলাম, যে টেবিলটি হচ্ছে সমান্তরাল আকৃতির, যে দুই বাহু সমান। তাহলে পরস্পর দুই বাহুগুলো কি সমান, তাই না? তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে আসলে কোন সাইডটি দৈর্ঘ্য আর কোন সাইডটি প্রস্থ। সেক্ষেত্রে এখানে একটি গোলাকার বা বৃত্তাকার আমরা একটা তারের কুণ্ডলী দেখতে পাচ্ছি, বা তারের একটা ধরে নেই তারের আকৃতি বা সাইজ। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি আমার প্রস্থ বের হবে না। সকল বৃত্তাকার বা গোলাকৃতির বস্তুর পুরুত্ব বাদে ব্যাস নির্ণয় করতে হবে। ঠিক আছে, থিকনেস বাদে ব্যাস নির্ণয় করতে হবে। ব্যাসটি যত হবে ব্যাস দিয়ে আমাকে প্রস্থ বের করতে হবে, এটা আসলে নিয়ম। তো আমি এখন কি পাইলাম, ব্যাস পাইলাম, তাই আমি ব্যাসটিও লিখে নিলাম। ঠিক আছে, তো একে ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, তাই ডি ইকুয়াল ব্যাস আমি লিখে নিলাম। এরপর আমার এই তারটির মধ্যে কি থাকতে পারে, অবশ্যই একটি এই তারের মধ্যে যে কোনো তারের মধ্যে রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, কারেন্ট প্রবাহের বাধা প্রদানের যে ধর্ম বা ক্ষমতা এই যে কোনো পরিবাহীতে বিদ্যমান থাকে। তাহলে 3 নম্বরে আমি লিখব রেজিস্ট্যান্স, কারণ এই তারটি নির্দিষ্ট বাধা প্রদানের ধর্ম আছে, যাকে এই বাধাকে আবার রেজিস্টর বা রেজিস্ট্যান্স নামে প্রকাশ করা হয়। রেজিস্টর মানে হচ্ছে বাধা, আর বাধা দেওয়ার ধর্মই হচ্ছে রেজিস্ট্যান্স। তাই আমি এটাকে লিখে নেব যে আমি 3টা জিনিস পাইলাম, যে আর ইকুয়াল রেজিস্ট্যান্স, তো লেন্থ পাইলাম যেটাকে দৈর্ঘ্য পাইলাম যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, ব্যাস পাইলাম যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, রেজিস্ট্যান্স থাকে সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, প্রথম অক্ষরগুলো দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে 3টি জিনিস তো বিদ্যমান, তাই ঠিক আছে। আবার কোম্পানি আরও একটি ওয়ে দিয়েছে, যে আসলে এটা ডোপিং মানে হচ্ছে যে ম্যাটেরিয়ালস দিয়ে আমি তৈরি করব, হোক সে অ্যালুমিনিয়াম হোক বা জিঙ্ক সিলিকন অথবা আপনার সিলভার অথবা তামা। ঠিক আছে, তো এগুলো ডোপিংয়ের সময় কোনো না কোনো কারণে ডোপিং মাত্রা কমে যায়, ফলে একটা রোদ সে কাজ করতে পারে। আবার কি তাপমাত্রার উপর নির্ভর করে আসলে এর কারেন্ট বহন ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। সে আলোকে একটা আপেক্ষিক রেজিস্ট্যান্স আছে, এটা হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু আসলে নির্দিষ্ট হারে হতে পারে কি বলতে কি, নির্দিষ্ট হারে এক সময় এটা বৃদ্ধি পেতে পারে, কারেন্ট মানে ঠিক যাইতে পারে, আবার না যাইতেও পারে কোনো কোনো কারণে, তাপমাত্রার কারণে এটা হতে পারে। তো সেই কারণে একটি আপেক্ষিক রেজিস্ট্যান্স হিসেবে এটি ধরা হয়, যে একটি পরিবাহীর আপেক্ষিক রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এটাকে রো দ্বারা প্রকাশ করা হয়, আপেক্ষিক রেজিস্ট্যান্সকে রো দ্বারা প্রকাশ করা হয়, তাই আমি রো ইকুয়াল লিখে নিলাম আপেক্ষিক রেজিস্ট্যান্স। আসলে এই 4টি জিনিস কিন্তু বিদ্যমান থাকে। তো এখন আমরা তারটির ব্যাস নির্ণয় করব, সরি ব্যাস থেকে প্রস্থচ্ছেদ নির্ণয় করব। যেহেতু গোলাকার বস্তুর ব্যাস থাকে, প্রস্থ থাকে না, এটাকে প্রস্থ বের করতে হয়, তাই এ ইকুয়াল পাই ডির উপর স্কোয়ার অর্থাৎ ব্যাসের উপর স্কোয়ার ডিভাইড বাই 4। এখন আপনি টোটালি ব্যাস যদি থাকে, এখানে ব্যাসের উপর স্কোয়ার দিয়ে ক্যালকুলেটরে একবারে 4 দিয়ে ভাগ দিলে বের হবে। তাই 3.1416 পাইয়ের মানটা আপনি ভেঙে নিতে পারেন, 6 গুণন ব্যাসের উপর স্কোয়ার, তাই ব্যাস অর্থাৎ ডি, এখানে ডির উপর স্কোয়ার ডিভাইড বাই 4। তো এটা ভাগ করলে, গুণ করে ভাগ করে আপনার যা পাবেন তাই আপনার সে প্রস্থ। এই তারটির সাপেক্ষে আপনার রোয়ের সূত্র ইউজ করা যাবে। তাই আমি রেজিস্ট্যান্স ইকুয়াল ডিভাইডেড বাই আগে দিয়ে নিলাম রো অর্থাৎ আপেক্ষিক রেজিস্ট্যান্স, এ লেন্থ দৈর্ঘ্য ডিভাইডেড বাই এ প্রস্থ। তো সেক্ষেত্রে গোলাকার বস্তুর ব্যাস থাকে
তাহলে ব্যাস থাকলে আপনাকে অবশ্যই, যেহেতু এই রোধের সূত্রে এ আছে, প্রস্থ লাগবেই, সেই আলোকে আপনাকে প্রস্থ বের করে নিতে হবে। তারপরে আপনার এই রোয়ের সূত্র ইউজ করে আপনি যা মন অর্থাৎ প্রস্থ বের করতে পারবেন, আবার রেজিস্ট্যান্স, আবার রোয়ের মান অথবা দৈর্ঘ্য, আপনি যে কোনো একটি বের করতে